সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠানে। প্রতি শুক্রবার বন্ধের দিনে আসলে একটা লাইভ করার সিদ্ধান্ত নিয়েছি। গত শুক্রবারে রিগান ইস্কান্দার এবং বন্ধু ফিরোজ শাহ এই দুজনের কবিতা নিয়ে আমি কথা বলেছি। আজকে আমি কথা বলবো আমার দুজন অগ্রজ কবিকে নিয়ে, কবি মাহমুদ কামাল এবং কবি সৌমিত বসু। এই দুজন সম্পর্কে যদি আমি বলি তাহলে আসলে বলে শেষ করা যাবে না। অসংখ্য কথা বলার আছে এই দুজনকে নিয়ে। দুজনের কাছে আমার ভীষণ ঋণ। শুধুমাত্র ব্যক্তি জীবন নয়, কবিতা জীবন নয়, সামগ্রিক আমার জীবনের এই দুজন ব্যক্তির প্রভাব ভীষণ রকমের। আমি লেখালেখির ক্ষেত্রে যে দুজন মানুষের কাছে আশ্রয় এবং প্রশ্রয় পেয়েছি সে দুজন নিঃসন্দেহে মাহমুদ কামাল স্যার এবং কবি সৌমিত বসু। এই দুজনকে নিয়ে কথা বলাটা অনেকটাই ধৃষ্টতা, তারপরও আমি বলছি। বিপুল দা বলছে আছি, কবিতা শুনবো। হ্যাঁ, আমি আমার দুই অগ্রজের কবিতা আজকে শোনাবো এবং তাদের কবিতায় আমার যে অনুভব, আমি যেভাবে তাদের কবিতাকে আসলে ফিল করি সেই কথাগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। আমাদের কুমুদিনী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেখা অনুষ্ঠানটি দেখছে। ও নিজেও একজন কবি এবং ঔপন্যাসিক। একটি উপন্যাস বের হয়েছে, দ্বিতীয় উপন্যাসের পাণ্ডুলিপি প্রস্তুত। আমরা প্রথমেই কবি মাহমুদ কামাল স্যার সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলছি। মাহমুদ কামালের জন্ম 23 অক্টোবর 1957 টাঙ্গাইলের আকুর টাকুর এলাকায়। আমি বর্তমানে যে এলাকায় থাকছি, আমি যে ফ্ল্যাটটাতে থাকছি ঠিক তার পাশের বাড়িটাতেই মাহমুদ কামাল স্যার জন্মেছিলেন। পিতা মোহাম্মদ আব্দুস সালাম, মাতা দেলোয়ারা বেগম। বাংলা ভাষা এবং সাহিত্যে তিনি এমএ ডিগ্রি লাভ করেছেন এবং শিক্ষকতা জীবন কাটিয়েছেন ঘাটালের জিবিজি সরকারি কলেজ। সেখানে তিনি বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। শিল্প সাহিত্যকে ভালোবেসেই নিজেকে যুক্ত রেখেছেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের দায়িত্ব পালন করছেন সাধারণ সম্পাদক হিসেবে। তিনি বাংলা একাডেমি এবং শিল্পকলা একাডেমির সাথে জড়িত, সেখানকার তিনি জীবন সদস্য। রেড ক্রিসেন্ট সোসাইটি পরিবার পরিকল্পনা সমিতিরও তিনি সদস্য, সম্প্রতি সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্মাননা হিসেবে অসংখ্য পুরস্কার তিনি পেয়েছেন আমাদের এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দু জায়গাতেই। এই বাংলা কবিতার বিস্তার যতদূর পর্যন্ত আমাদের মানবিক চেতনা পরিষদ পদক স্যার পেয়েছেন বগুড়া লেখক চক্র স্বীকৃতি, কবিতা বাংলা পুরস্কার, রাইটার্স ফাউন্ডেশন পদক, সৃষ্টি ফাউন্ডেশন পদক, ভারতের গুণীজন সম্মাননা, মহাদিগন্ত রূপসী বাংলা, লিটল ম্যাগাজিন লাইব্রেরি গবেষণা কেন্দ্র, ত্রিবৃত্ত পুরস্কার, লেখা প্রকাশ সাহিত্য পুরস্কার, এরকম অসংখ্য পুরস্কার। আমি স্যারের কবিতা পড়তে গিয়ে আপনাদের জানাই যে স্যার হচ্ছেন 70 দশকের কবি। এই 70 দশকের কবিতা নিয়ে আমাদের সাহিত্য বোদ্ধা যারা আছেন তাদের মধ্যে এক ধরনের নির্বিকার ভাব আমি ব্যক্তিগত জীবনে লক্ষ্য করেছি। বলেছে যে যুদ্ধ বিধ্বস্ত একটা স্বাধীন বাংলাদেশে যে কবিদের উন্মোচন এবং বিকাশ হয়েছিল এরা মূলত স্লোগান সর্বস্ব কবি। তাদের কবিতায় কবিতার চাইতে স্লোগান বেশি। এই কথাগুলো মিথ্যা প্রমাণিত হয় যে দুজনের কবিতা পড়লে। যেমন আমরা যদি আবিদ আজাদের কবিতা পড়ি, আমরা যদি মাহমুদ কামাল স্যারের কবিতা পড়ি, আমরা যদি কামাল চৌধুরীর কবিতা পড়ি, তাহলে এই কথাগুলো একেবারেই মিথ্যা বলে প্রতীয়মান হবে। তো মাহমুদ কামাল স্যারের
আহ, জেসমিন জুই আমাদের সহকর্মী বলছে কেমন আছেন? খুব ভালো আছি। আমাদের শাহনাজ পারভীন আপা একজন চমৎকার মানুষ, অধ্যক্ষ একটি কলেজে। কবিতার সাথে আছি আছি ৩ কবির সাথে, চলুক কবিতা হোক কথামালা। আমার ছোট বোন লাভলি লিখেছে যে চমৎকার হচ্ছে দাদা, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আসলে ইচ্ছে করে একটু সময় ক্ষেপণ করছি যাতে একটু লোকজন চলে আসে। ৮-৯ জন চলে এসেছে, আমরা এখনই স্যারের কবিতায় চলে যাব। স্যারের যে বইটা আমি হাতে নিয়েছি, যাব না তবু যাই, এখান থেকে। কিংসুক, তুমি একটু সরে যাও, একে ডাক দাও। প্রথমে স্যার একটা কবিতা পড়ে নিই, তারপর আমরা স্যারের কবিতা নিয়ে বিশ্লেষণও করব। যাব না তবু যাই, স্পষ্ট করে বলে দিতে পারি যাব না সেখানে, তবু যাচ্ছি অবিরত প্রতিযোগী হয়ে, অস্পষ্ট ভাবেই দ্রুত এই যাওয়া আসা, লুকিয়ে লুকিয়ে খুব, আমি এর নাম দিই শ্লেষ বাস্তবতা। সবাই তো যাচ্ছে বেশ, কেউ কেউ নিম পাতা হয়ে, অশ্বত্থের পাতাও বদলে মুথা ঘাস হয়ে, বিবর্ণ বিষণ্ণ তবু দীর্ঘ তার উড়ে চলা। স্পষ্ট করে বলে দিতে পারি যাব না, যাব না, পেছনে তাকাই আর খুব দ্রুত দৌড়ে যাই, সময়কে হারাতে হারাতে নতুন সময় আমাদের এভাবেই পরাভূত করে। ২০২০ সালে প্রকাশিত এই বইটি যাব না তবু যাই। চমৎকার কিছু কথাবার্তা আছে। স্যার বলেছেন যে স্পষ্ট করে বলে দিতে পারি যাব না সেখানে, তবু যাচ্ছি অবিরত প্রতিযোগী হয়ে। আরিফ মাহমুদ লিখেছেন, স্যার এখনো সেই ফাইনাল খেলার প্র্যাকটিস করার ঘটনাটা মাঝে মাঝে অনেক মিস করি। আচ্ছা, অন্য একটা প্রসঙ্গে কথা বলেছে, আমি যখন সাদত কলেজে শিক্ষকতা করেছি তখনকার একটি ঘটনার কথাও বলেছে। একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কে, আমি খুবই দুঃখিত। ধন্যবাদ। আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটু বাফারিং হচ্ছে যে কারণে আমি থেমে যাচ্ছি। মাহমুদ কামাল স্যার, যদি আমরা দশক পরিক্রমা হিসেব করি তাহলে মাহমুদ কামাল স্যার বাংলাদেশের ৭০ দশকের কবি। এই দশককে মুক্তির দশক, বিজয়ের দশক বলা হয়। সদ্য স্বাধীন একটি রাষ্ট্রের স্বপ্ন, সদ্য স্বাধীন একটি রাষ্ট্রের প্রত্যাশা প্রাপ্তির যে দৃশ্যমান দোলা, সেগুলো আমরা এই দশকে দেখতে পাই। আগেই বলেছি যে এই দশকের অধিকাংশ কবির কবিতার স্বর উচ্চকিত, অনেকটাই স্লোগান মুখর, অনেক বেশি উন্মোচিত এবং অবশ্যই
আবেগ সর্বস্ব। কিন্তু আমরা যেটা বলেছি যে মাহমুদ কামাল স্যার একেবারে ব্যতিক্রম। তিনি একজন শুদ্ধাচারী কবি। কবিতা লেখার শুরু থেকেই অত্যন্ত সতর্ক এবং সচেতন ভাবে তিনি কিন্তু এই কবিতার যে শুদ্ধাচার সেটাকে ধারণ করেছেন। ছন্দ সচেতনতা তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। কিন্তু ছন্দ সচেতন কবিদের বেলায় আমরা যে একটি সমস্যা দেখেছি সেটা হচ্ছে যে ছন্দকে অনেক বেশি সতর্কতার সঙ্গে অনেক বেশি নির্ভুল করার তাড়নায় তাদের গুটি কয়েক শব্দেরই পুনরাবৃত্তি করতে হয়েছে, কিংবা এমন ঘটেছে যে আবেগটাকে একেবারেই জলাঞ্জলি দিতে হয়েছে। কিন্তু মাহমুদ কামাল স্যারের কবিতায় আমরা সেটা দেখিনি। অনেকটা এরকম যে ইন্টেলেকচুয়ালিটি, যেটাকে আমরা বুদ্ধিমত্তা বলি, এবং ইমোশন, আবেগ, এই দুটোর মিথস্ক্রিয়া, একেবারে পরস্পর হাত ধরে হাঁটার একটা ব্যাপার। এই সময়ের অত্যন্ত জনপ্রিয় কবি মাহফুজা আনন্নাপা আহ, আমার লাইভ শুনছেন, অনেক ধন্যবাদ আপু। আহ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাহমুদ কামাল আবির্ভাব কাল থেকেই ব্যাকরণ সিদ্ধ। এই ব্যাকরণ সিদ্ধতা নিয়ে আমাদের অনেকের মধ্যে, বিশেষ করে একেবারে তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের নাক শিটকানো রয়েছে যে ব্যাকরণ মেনে কি আসলে কাব্য হয় কিনা। কিন্তু আমি স্পষ্টই বলি যে আপনি কবিতায় ছন্দ প্রয়োগ করবেন কি করবেন না সেটা একেবারে আপনার ব্যাপার, কিন্তু ছন্দ ভাঙার জন্য হলেও আপনাকে ছন্দ জানাটা খুব জরুরি। উল্টো জলে সাঁতার কাটতে চাইলে সাঁতারের ধর্মটা আপনাকে আগে জানতে হবে। আমি দেখতে পাই যে স্যারের যে বিষয়বস্তু নির্বাচন, শব্দ চয়ন, নিজস্ব ভঙ্গিমা, এখানে কিন্তু তিনি অনন্য। এই ষাটোর্ধ্ব বয়সেও তিনি কিন্তু তারুণ্যময়, এবং তারুণ্য দীপ্তি নিয়ে তিনি একের পর এক কবিতা আমাদেরকে উপহার দিচ্ছেন। যেমন একটি বিষয় নিয়ে কথা বলছি, যে নদী নিয়ে অজস্র কথা হয়। আমার খুব শ্রদ্ধার মানুষ বাবুল আনোয়ার স্যার দেখছেন, স্যার অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ছাত্র শুভ আহ ও দেখছে। এই যে নদী, সম্প্রতি তিব্বতের ওপরে চীন বিদ্যুৎ উৎপাদনের জন্য নদী শাসন করছে, নদীর উপর বাঁধ দিচ্ছে। এর ফলে ভারত এবং বাংলাদেশের একটি সমস্যা তৈরি হবে। এটা নিয়ে আজকে প্রথম আলোতে একটি বড় রিপোর্ট হয়েছে। ভারতে যে বাঁধগুলো নির্মাণ হয় নদী শাসন করার জন্য কিংবা বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য, সেটা বাংলাদেশের উপর কিন্তু প্রভাব বিস্তার করে। আমরা খুব স্পষ্ট করে বলি যে নদীগুলো আন্তর্জাতিক নদী, অর্থাৎ যে নদীগুলো একাধিক দেশের সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে, তাদেরকে প্রাকৃতিক ভাবেই প্রবাহিত হতে দেওয়া উচিত। আপনি একটু উঁচুতে আছেন বলে লো লাইং ল্যান্ড গুলোকে আপনি জলাবদ্ধতা সে মোড়কে আটকে রাখবেন, আবার যখন বন্যার সময় বর্ষাকাল তখন বাঁধ ছেড়ে দিয়ে তাদেরকে প্লাবিত করবেন। এটা অন্যায়। যে অন্যায়টা সম্প্রতি চীন করছে, যে অন্যায়টা ভারত করেছে। আমরা বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের নদী কেন শুকিয়ে যাচ্ছে? আমাদেরও দোষ আছে, আমরা নদীকে দূষিত করছি, আমরা সঠিক মতো নদীকে খনন করছি না, আমাদের অনেক দোষ আছে। কিন্তু একটি কবিতা শোনাবো আপনাকে, যে কবিতায় নদীদের হাহাকারের কথা মাহমুদ কামাল স্যার কেমন কাব্যিক ভাবে বলেছেন, একটু শুনবেন। কবিতার শিরোনাম উপুর হওয়া নদী। একটি শিশির বিন্দু উপুর হওয়া নদীটিকে প্রশ্ন করে, হে নদীমাতৃক দেশে জননী আমার, তুমি কি কাঁদছো? এই প্রশ্নে নদীর কান্নার ধ্বনি দ্রুত বেড়ে ওঠে। না, কোন স্রোতধ্বনি নয়, প্রবাহমানতা নয়, আনন্দ চিৎকার নয়। নদীটি কাঁদছে খুব পরন্ত বিকেলে, তার বুকে জল নেই কেন? একটা শিশির বিন্দু উপুর হওয়া নদী, নদী কি কখনো উপুর হয়? আপনি যদি একটা জিনিসকে উপুর হওয়া দেখেন, তাহলে দেখবেন যে ওই জিনিসটার পৃষ্ঠদেশ প্রদর্শিত হচ্ছে।
একেবারে শুকনো ধুধু নদীকে দেখে আপনার মনে হচ্ছে যেন উপুর করে দেওয়া হয়েছে, নদীটার জল চলে গেছে আন্ডারওয়ার্ল্ডে, আর শুষ্ক বালু যেটা নদীটার পিঠ সেটা দূর থেকে দৃশ্যমান হচ্ছে। এই উপুর হয়ে যাওয়া নদীকে দেখে একটা শিশির বিন্দু নদীটাকে প্রশ্ন করেছে যে তুমি তো বাংলাদেশের নদী, এই নদীমাতৃক দেশে তুমি কাঁদছো কেন? নদী অসহায় ভাবে কাঁদছে। এই কান্নায় নদীর যে প্রবাহমানতা, যে কল কল বয়ে যাওয়া স্রোতের শব্দ, সেই স্রোতধ্বনি আমরা শুনতে পাচ্ছি না, আনন্দ চিৎকার শুনতে পাচ্ছি না, আমরা ভেতর থেকে গুমড়ে ওঠা একটা চাপা আর্তনাদ শুনতে পাচ্ছি। নদীটি শুধু ভাবছে যে তার বুকে জল নেই কেন। আমরাও কিন্তু ভাবি বাংলাদেশের নদীর বুকে জল নেই কেন। আরেকটি কথা, এই যে আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সেই ঠাকুরমার ঝুলি, কিংবা আমরা যে ঈশপের গল্প শুনে শুনে বড় হয়েছি, আমাকেও আমার আহ ঠাকুমা, আমার আমার দিদিমা রূপকথার গল্প শুনে ঘুম পাড়াতেন। আমাদের সময় এটার প্রচলন ছিল। এখন যেমন মোবাইলের অ্যাপসে বাচ্চারা ছোটদের গল্পগুলো অ্যাপসে ডাউনলোড করে দেখে, ইউটিউবে দেখে। আমাদের ভরসা ছিল আমাদের সেই নানু, আমাদের সেই দাদিমারাই, তারা রূপকথার গল্প শোনাতেন। আমাদের সেই ডালিম কুমার, লাল কমল, নীল কমল, সেই রাজকন্যাদের গল্প শুনে আমরা বড় হয়েছি। এই রূপকথা বর্তমান পৃথিবীতে আমাদের দেশে সবচেয়ে বেশি তৈরি করছে কে জানেন? মাহমুদ কামাল বলছে যে আমাদের রাজনীতিবিদরা আমাদের দেশে প্রতিনিয়ত রূপকথার জন্ম দিচ্ছেন। কিভাবে? শিশু ও কিশোরের পাঠ্যসূচিতে রূপকথা নেই। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিংবা ঈশপের গল্প 21 শতকের শিশুরা ছুঁয়েও দেখে না। রূপকথা আজকাল বড়দের জন্য। এখন প্রতিনিয়ত রূপকথা তৈরি করছেন রাজনীতিবিদগণ। দেখুন, একজন ছন্দ সচেতন কবি, একজন বিমূর্তবাদী কবি, যার প্রধান অস্ত্র চিত্রকল্প, যার প্রধান অস্ত্র ব্যাকরণ সিদ্ধতা, তিনি কি ভীষণ রকম আধুনিক এবং সমাজ সচেতন একজন কবি। আমি একটি সাক্ষাৎকারে পড়েছিলাম, মেক্সিকান একজন কবি গ্লোরিয়াস উই নামের একটা সাক্ষাৎকার। সেখানে সে বলেছিল যে কবিতা আসলে কেমন হওয়া উচিত জানেন? একেবারেই অ্যারাবিয়ান, যেটাকে আমরা সৌদি বোরখা বলছি, একদম সবকিছু ঢাকা, এরকম ঢাকা কোনো রমণীয় নয়। আবার একেবারেই মেক্সিকান নাইট ক্লাবে শুধুমাত্র ব্রা পরে নৃত্যরত কোনো তরুণীও নয়। কবিতা হবে এরকম যে কবিতায় হবে আসলে যেখানে এমন একটা রমণীয় পোশাক থাকবে যেটা অল্প অল্প করে উন্মোচন করার আনন্দ একজন পাঠককে লাভ করতে হবে। মাহমুদ কামাল স্যারের কবিতার মধ্যে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই। আমি ব্যক্তিগতভাবে তার কবিতা ভীষণ গভীরভাবে পড়েছি, সুতরাং আমি বলতে পারি যে আমি সারাদিন কথা বলতে পারবো মাহমুদ কামালের কবিতা নিয়ে। তার কবিতার মধ্যে যেটা প্রতীক বলবো এবং রূপক, সেই রূপকের আড়ালে অনেক তীব্র কথা, যেখানে সমাজ সচেতনতার কথা, আমাদের এই সমকালীন সমাজ এবং রাজনীতির কথা, দেশের কথা, মানুষের কথা বলা হয়েছে, কিন্তু সরাসরি নয়, ইঙ্গিতপূর্ণ। এই যে একটা গোপন, স্যার অবশ্য বলে যে গোপনেরও সৌন্দর্য আছে, তেমনি ভাবে যেমন আমরা একটি কবিতা আপনাদের শোনালাম উপুর হওয়া নদী, আরেকটি কবিতা শোনালাম রূপকথা, যেখানে তিনি বলছেন যে শিশু ও কিশোরের পাঠ্যসূচিতে রূপকথা নেই। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিংবা ঈশপের গল্প 21 শতকের শিশুরা ছুঁয়েও দেখে না। রূপকথা আজকাল বড়দের জন্য।
এখন প্রতিনিয়ত রূপকথা তৈরি করছেন রাজনীতিবিদগণ। এই যে রাজনীতিবিদরা প্রতিনিয়ত আমাদের জন্য ফেইরি টেল উপহার দিচ্ছে, আমাদের জন্য ফ্যান্টাসি উপহার দিচ্ছে। এই ফ্যান্টাসি আমাদেরকে আসলে বাস্তবতা থেকে ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছে এবং আমাদের স্বপ্ন থেকে, আমাদের প্রত্যাশা থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে যাই এই সকল বিদ্যের দুর্বৃত্তায়নের জন্য। এই কথাগুলো, প্রতিবাদের কথাগুলো স্লোগানে নয়, অথচ মৃদু স্বরেও যে উচ্চকিত আওয়াজ করা যায় তার একটি প্রমাণ কিন্তু এই কবিতাটা। আরেকটি কবিতা শোনাই, মূলত কথার চাইতে কবিতাই শোনাবো বেশি। কবিতার শিরোনাম মুখোশের ভেতরে মুখোশ। বদলে যেতে যেতে স্বকীয়তা খুন হয় রাতে, দিনের আলোয় ফিরে আসে পুরনো আঙ্গিক। মাহমুদ কামাল লিখেছেন, বদলে যেতে যেতে স্বকীয়তা খুন হয় রাতে, দিনের আলোয় ফিরে আসে পুরনো আঙ্গিক। তুমি এরকমই, তিনিও, সেও এবং আমিও কি? আমারও কি মুখোশের ভেতরে মুখোশ? আমি সারাদিন আমি সারা রাত আমি। তাহলে লক্ষিন্দরকে সাপে কাটে কেন? এই যে শেষ লাইনটা, এই লাইনটা একেবারে কবিতার ক্লাইম্যাক্স। আমি সারাদিন আমি আমার মধ্যে যদি দ্বিচারিতা না থাকে, বহুরূপিতা না থাকে, যদি আমি সারা রাত আমিই থাকি, যদি আমার ভেতর মুখোশ না থাকে, আমার চারপাশের মানুষগুলোর মধ্যে যদি শুধু মুখ থাকে, মুখশ্রী থাকে, যদি মুখোশ না থাকে, তাহলে লক্ষিন্দরকে সাপে কাটে কেন? একজন মানুষের মধ্যে বাকবদল হয়। হাসনাইন হীরা কিছুদিন আগে বিবাহ বার্ষিকী হয়ে গেল, শুভকামনা জানাচ্ছি। তুমুল জনপ্রিয় কবি এবং ভীষণ ভালো কবি, আমার খুব প্রিয় কবিদের একজন। লাইভে তিনি দেখছেন, আপনাকে ধন্যবাদ। মাহমুদ কামাল স্যারের একটা কবিতায় এই যে রূপান্তর ঘটে মানুষের, সেটা কবি জীবনের, ব্যক্তি জীবনের, কিন্তু রূপান্তর ঘটে কিভাবে? একজন কবি প্রতিদিন নিজেকে বদলান। স্যার লিখেছেন, বদলে যায় পথের প্রকৃতি, পার ভাঙতে ভাঙতে কত পথ নদী হয়ে গেল, চলতে চলতে কত বন্ধু বন্ধুর পথের মাঝে ভেঙে দিল প্রীতি। জীবনযাপনের নানা চক্র জানে, দুর্ঘটনার সাক্ষী হয় কৌশলের কাছে। যেমন ঝড়ের পর তাণ্ডবের চিহ্ন সূত্রগুলো ক্ষতিকেই বৃদ্ধি করে দ্রুত, তেমনি বন্যার পর শুশ্রূষার মতো পলিমাটি বর্ণময় করে তোলে পার্থিব জীবন। পার ভাঙতে ভাঙতে যত পথ নদী হয়ে যায়, নদীও পথের মতো হয়ে ওঠে। দীর্ঘ নদী পথ এভাবেই বদলে যায় পথের প্রকৃতি, অপ্রকাশ্য স্ফূর্তি পায় মানব হৃদয়ে। মানুষ প্রতিনিয়ত নিজেকে ভাঙে, প্রতিনিয়ত নিজেকে গড়ে। এই ভাঙা গড়ার মধ্য দিয়েই একসময় পথের প্রকৃতি বদলে যায়, অপ্রকাশ্য স্ফূর্তি মানব হৃদয়ে এসে ভর করে। ভীষণ রকমের দর্শন রয়েছে কবিতাটির মধ্যে। আরেকটি কবিতা, খুব ছোট কবিতা কিন্তু আমার খুব প্রিয়, সত্য ও মিথ্যা। কবিতার শিরোনাম সত্য এবং মিথ্যা। এক দার্শনিকের সাক্ষাৎকার পড়েছিলাম, জন লে। তিনি তার সাক্ষাৎকারে বলেছিলেন যে সত্য এবং মিথ্যা বলে পৃথিবীতে আসলে কিছু নেই, এবং সত্য এবং মিথ্যা কোনোটাই সার্বজনীন নয়, সবকিছুই আরোপিত। মানুষ তার মতো করে সত্যকে নির্মাণ করে, মানুষ তার মতো করে মিথ্যাকে নির্মাণ করে কিংবা বিনির্মাণ করে।
একসময় মনে করা হতো যে পৃথিবীটা স্থির, সূর্য চারদিকে ঘুরছে। গ্যালিলিও এর বিরুদ্ধে কথা বলেছিলেন, তাকে শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। পরবর্তীতে কোপার্নিকাস যখন এই সৌরজগৎ আবিষ্কার করলেন, মহাকাশ বিশ্লেষণ করে আমরা দেখলাম যে আসলে পৃথিবীতে কোনো কিছুই স্থির নয়। প্রতিটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ তার নিজস্ব কক্ষপথে ঘূর্ণায়মান এবং সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে পৃথিবী। এভাবেই সত্য সম্পর্কে আমাদের ধারণাটা বদলে যায়। তবু আমরা কিছু সত্যকে আমাদের বিশ্বাসের জায়গা থেকে চিরন্তন সত্য বলে গ্রহণ করি। সত্য মিথ্যা নিয়ে ছোট্ট একটি কবিতা, মাহমুদ কামাল স্যারের লেখা। তোমাকে জেনেছি সত্য দীর্ঘদিন, আজ প্রমাণিত হলো মিথ্যে। তোমাকে জেনেছি মিথ্যা দীর্ঘদিন, আজ প্রমাণিত হলো সত্য। সত্য ও মিথ্যার সংজ্ঞা কে দিয়েছিলেন, এখন তাকেই আমি খুঁজছি। ছোট্ট কবিতা হলে কি হবে, এর গভীরতা, ব্যঞ্জনা এবং তাৎপর্য কিন্তু ছোট্ট নয়, অনেক গভীর। তোমাকে জেনেছি সত্য, আজ প্রমাণিত হলো মিথ্যা। তোমাকে জেনেছি মিথ্যা দীর্ঘদিন, আজ প্রমাণিত হলো সত্য। সত্য ও মিথ্যার সংজ্ঞা কে দিয়েছিলেন, এখন তাকেই আমি খুঁজছি। আমাদের মাহমুদ কামাল স্যারের শুরুটা হয়েছিল পরকীয়া নামক একটা কবিতা গ্রন্থ থেকে। 12 লাইনের করে এক একটা কবিতা ছিল। সেই পরকীয়া, এই প্রথম বইটাই ভীষণ আলোড়ন তুলেছিলেন। এই পরকীয়ার দুটো লাইন আমার খুব প্রিয়। আমি স্যারকে নিয়ে আলোচনা করতে গেলে এই পরকীয়ার এই দুটো লাইন সবসময় কোট করি। স্যারকে নিয়ে আমি যে প্রবন্ধ লিখেছি সেখানেও আমি বলেছি যে মাহমুদ কামালের যে রোমান্টিক কবিতা, সেই রোমান্টিকতা শুধুমাত্র নারীর শরীরী অবয়বে উপস্থিত হয়নি, শরীরকে ছাপিয়ে আরো গভীরে, একেবারে সমমূলে তিনি কিন্তু নারীকে অবগাহন করেছেন। তার যে পরকীয়া, এটা কিন্তু সাহিত্যের রাধা কৃষ্ণ প্রেমের এক অতুলনীয় প্রতিচ্ছায়া। এই প্রেম কখনো খুবই সেন্সুয়াস, যেখানে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করার তাড়না থাকে, কখনো আত্মাকে অতিক্রম করে শরীর, আবার কখনো কখনো ভীষণ ভাবে প্ল্যাটনিক, যেখানে শরীর একেবারে গৌণ, যেখানে আত্মিক স্পর্শটাই মুখ্য হয়ে দাঁড়ায়। আমি দুটো লাইন কোট করি সবসময়। ঘুম তো আসে না প্রিয়, সারা রাত এপাশ ওপাশ, এপাশে স্বামীর বাহু, ওই পাশে কঠিন কপাট। মানে অসম্ভব সুন্দর, চমৎকার দুটো লাইন। ঘুম তো আসে না প্রিয়, সারা রাত এপাশ ওপাশ, এপাশে স্বামীর বাহু, ওই পাশে কঠিন কপাট। আমাদের শরীফা রাজিয়া ম্যাম, আমাদের প্রাক্তন অধ্যক্ষ কুমুদিনী সরকারি কলেজ, ম্যাম দেখছেন, আমার বন্ধু নাসরিন জামান দেখছেন, ধন্যবাদ বন্ধু। ম্যাম আপনাকে ধন্যবাদ। রিঙ্কু অনিমিকদা, বাংলাদেশে খুব জনপ্রিয় একজন কবি এবং যিনি একজন স্কাল্পটর, তিনি দেখছেন, ভীষণ দর্শনময় একজন মানুষ। আমরা সবসময় বলি যে একজন কবিকে যুগের সাথে উপযোগী হয়ে বেড়ে উঠতে হয়, যুগের সাথে সাথে বদলে ফেলতে হয় তার কবিতার শরীর, তার আঙ্গিক, তার শব্দ চয়ন, এবং এই বিষয়গুলো মাহমুদ কামাল স্যারের মধ্যে আছে। ছন্দ সচেতন হয়েও তিনি কিন্তু উত্তর আধুনিক, দুর্বোধ্য শব্দজট নয়। তার কবিতায় আমরা নান্দনিক অর্থবোধকতা দেখতে পাই। তিনি বদলাতে জানেন উপস্থাপন কৌশল, এবং জানেন বলেই তিনি গোপনেরও সৌন্দর্য আছে। তার একেবারে সর্বশেষ যে কবিতার বই, সেই বইয়ে তিনি বলেছেন,
সুতীব্র আলোর সাথে অন্ধকার আত্মীয় হলে আলো তার কৌমার্য হারায়। একেবারেই প্রবাদ, একেবারেই প্রবাদ সমতুল্য তিনটি লাইন। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। বলেছে সুতীব্র আলোর সাথে অন্ধকার আত্মীয় হলে আলো তার কৌমার্য হারায়। আমাদের কুমুদিনী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলিমাল রাজি স্যার শুনছেন, স্যার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আলোর সাথে যদি অন্ধকার মেলামেশা করে, আমরা বলি না যে আহ, অন্ধকারের সাথে যদি আলো আত্মীয়তা করে, তাহলে কি এই আলোর স্পর্শ পেয়ে অন্ধকার নিজেকে শুধরে নেয়? স্যার কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, না, সুতীব্র আলোর সাথে যদি অন্ধকার আত্মীয়তা করে, আলো তার কৌমার্য হারিয়ে ফেলে, আলো তার সম্ভ্রম হারিয়ে ফেলে, অর্থাৎ আলো একসময় অন্ধকারে নিপতিত হয়। আহ নিশীথ সারঙ্গী দাদা শুনছেন, সুন্দর, ধন্যবাদ। একটা কথা আমি বলি, আমি আমি ইংরেজি সাহিত্য যখন পড়াই, আমি একটা প্রিয় বই আছে আমার, হার্ট অফ ডার্কনেস, হৃদয়ের অন্ধকার, যেখানে জোসেফ কন্ডর বলেছেন যে আহ, একজন সমাজ সচেতন মানবতাবাদী একজন যুবক, সে চলে গেল কঙ্গোতে। সেখানে গিয়েছে সে সিভিলাইজেশন বিলাতে, সভ্যতা বিলাতে, জ্ঞান বিলাতে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে আফ্রিকার মানুষদেরকে আলোর পথে আনতে। কিন্তু সেই কঙ্গোর গহীন অন্ধকার, সেই বন্য পরিবেশ এবং সেই কঙ্গোর লোকদের সাথে মেলামেশা করে সভ্যতা বিলানোর কথা সে ভুলে গেল। সে ভুলে গেল আলো বিলানোর কথা। সে ওই কঙ্গোর মানুষদের কাছ থেকে আইভরি মানে হাতির দাঁত লুট করতে শুরু করলো। এভাবে একসময় তার ভেতরে লুকিয়ে থাকা, ঘাপটি মেরে থাকা অন্ধকারকে সে আবিষ্কার করতে পারলো এবং একসময় চিৎকার করে বলে উঠলো, দা হরর, দা হরর। এমন ভাবে আসলে আমাদের মনে হয় অন্ধকারকে এড়িয়ে যাওয়া উচিত। অন্ধকারের সঙ্গে আলোর মিতালি হলে আলো কিন্তু তার কৌমার্য হারিয়ে ফেলে, সৌন্দর্য হারিয়ে ফেলে। চিন্তা চেতনা মনন মস্তিষ্কে আধুনিকতাকে ধারণ করে চিরায়ত ঐতিহ্য প্রথাবদ্ধ প্রকরণের সাথে একটা মেলবন্ধন ঘটিয়েছেন আমাদের কবি মাহমুদ কামাল। তার কবিতা ঐতিহ্য আধুনিকতার এক চমৎকার মেলবন্ধন। এই বন্ধন ছন্দময়, রূপ রস গন্ধময়, একেবারে দ্বন্দ্বহীন এ আনন্দ। মাহমুদ কামাল স্যারের কবিতা পড়লে আমরা একটা অন্যরকম আনন্দ লাভ করি। আপনারা লাইভে যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আরেকজন কবির কবিতা পড়ব। তিনি পশ্চিম বাংলার কবি। পশ্চিম বাংলার রাজধানী কলকাতা থেকে অনেক অনেক দূরে, আমাদের সুন্দরবন সংলগ্ন কাকদ্বীপ, সে অঞ্চলে তার জন্ম। তিনি কবি সৌমিত বসু। আমার জীবনে মাহমুদ কামাল স্যার যেমন খুবই গুরুত্বপূর্ণ, মাহমুদ কামাল স্যারের হাত ধরেই সৌমিত বসুর সাথে আমার পরিচয়। আমার ছাত্র ফারুক হোসেন রাজু দেখছে, ধন্যবাদ, ওকে আমি পাগলা বলে ডাকি। আহ সৌমিত বসু এবং অলোক বিশ্বাস, এই দুজনের সাথে মাহমুদ কামাল স্যারের সূত্র ধরে আমার পরিচয় হয়েছিল। আমরা চলে গিয়েছিলাম একদিন মহেরা জমিদার বাড়িতে। একেবারেই সকাল থেকে বিকেল অবধি, প্রায় দুপুর গড়ানো অবধি আমরা একসাথে ছিলাম। সারাদিন আমরা একটা কবিতা জীবন যাপন করেছিলাম। সেখানে সৌমিত বসুর কথা এবং তার কবিতা ভাবনা এবং আমার কবিতা নিয়ে তার বিশ্লেষণ আমার মধ্যে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে আমার মনে হয়েছিল যে কবি হিসেবে আমার বোধহয় একটা বিনির্মাণ ঘটে গিয়েছিল সেদিন। একেবারে পুনর্জন্ম বলবো না, কিন্তু কিছুটা বাক বদল তো ঘটেছিলই, বিনির্মাণ ঘটেছিল। তারপর অসংখ্য দিন আমি সৌমিত বসুর সাথে কাটিয়েছি। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমরা কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, আড্ডা দিয়েছি। আমি কাকদ্বীপে একটি আন্তর্জাতিক কবিতা উৎসবে
দাদার আমন্ত্রণে গিয়েছি। যতবার দাদা বাংলাদেশে এসেছেন, সেটা বগুড়ার লেখক চক্রের আমন্ত্রণে হোক কিংবা রাজশাহীতে হোক কিংবা টাঙ্গাইলে হোক, সবসময় আমরা ঘরোয়া পরিবেশে আড্ডা দিয়েছি। দাদার কবিতা শোনাবো। কবিতার শিরোনাম মা, স্টিফেন হকিং ও ভাই। সৌমিত বসু লেখা একটি কবিতা আপনাদের শোনাচ্ছি। কবিতার শিরোনাম মা, স্টিফেন হকিং ও ভাই। সহস্র উঠোন থেকে ধুলো কুড়িয়ে এই তোমার জামার পকেটে রাখলাম। পকেটটা একটা পাখি হয়ে গেল। এখন আমাকে বলো, পকেটে যদি পাখি রাখি, তাহলে কি হারিয়ে যাওয়া ধুলোগুলো ভেসে বেড়াবে উঠোন জুড়ে? যদি তাই হয়, তাহলে কত সমুদ্র জল ওই পকেটে ঢাললে হারিয়ে যাওয়া ভাই হেঁটে এসে বাইরের গ্রিলে হাত রাখবে? কোনোদিন রাখবে না। এ যেমন তুমিও জানো, আমিও জানি, পাড়ার প্রত্যেকটা মানুষ জানে, স্টিফেন হকিং জানে। বাসন মাজতে মাজতে অনিতাও কিভাবে জেনে গেছে এই কথা। তবু জোরে হাওয়া বইলে কিংবা শুনশান হয়ে গেলে চতুর্দিক, প্রতি সংজ্ঞা দেশ পড়া আমার মা কেন মনে করে এই বুঝি কেউ গ্রিলে হাত রাখলো? ধুলো আর সমুদ্রের যদি কখনো দেখা হয়, মা আর স্টিফেন হকিং যদি আলপথ ধরে পাঠশালার দিকে এগোতে থাকে, যদি পকেটের ভেতর ঢুকে পড়া পাখি আর কোনোদিন উঠতে পারবে না এই জেনে মুখ থেকে ক্রমাগত বের করতে থাকে গ্রিলে হাত রাখার শব্দ, তখন বিজ্ঞানকে যে আবেগ দিয়ে গুণ করলে পড়ে থাকে ছাই, এই তত্ত্বটুকু বুঝিয়ে দেবার জন্যে মায়েরা আঁচল পেতে অপেক্ষা করবে সারাটা দুপুর। শুধু গাছের পাতারা মাথা নাড়িয়ে শব্দ করে বলে উঠবে, যে যায় সে আর ফিরে আসে না কখনো, যে যায় সে আর ফিরে আসে না কখনো। সৌমিত বসু তার একটি কবিতার বই আমাকে উৎসর্গ করেছে। আমার মতো একজন নগণ্য মানুষকে, দাদার মতো একজন বিখ্যাত মানুষ কবিতা বইটি উৎসর্গ করেছে, এর জন্য আমার আনন্দের শেষ নাই, কৃতজ্ঞতারও শেষ নাই। সৌমিত বসুর কবিতায় যে বিষয়টি আমি লক্ষ্য করি সেটা হচ্ছে ভাষায় সরলতা আছে, ইঙ্গিতময়তা আছে, রূপক এবং প্রতীকের ব্যবহার ভীষণ দুর্দান্ত। কিন্তু এই সব কিছুর আবরণে একটি স্বতন্ত্র কাব্য ভাষা সৌমিত বসু গড়ে তুলতে পেরেছেন, যেটা একজন কবির জন্য ভীষণ জরুরি। অজস্র কবিতা আছে যে কবিতাগুলো দেখতে সুন্দর, যে কবিতাগুলো পড়তেও ভালো লাগে, কিন্তু এই কবিতাগুলো ঠোঁট থেকে বুক পর্যন্ত পৌঁছায় না। কিন্তু সৌমিত বসুর কবিতা ঠোঁট থেকে বুক এবং বুক থেকে মস্তিষ্কে স্থায়ী বসত করে। এখানেই কবিতার সার্থকতা। আমি সৌমিত বসুর আরেকটি কবিতা পড়ব। কবিতার শিরোনাম ডাক। আমাদের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এস কে রায়ান, প্রিয় সহকর্মী, লাইভটি দেখছেন, ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি রায়ান তোমাকে। কবিতার শিরোনাম ডাক। আমার আঙুল থেকে খসে পড়ে চেনা বাল্যকাল, তাদের এক একটি আমি ধুয়ে ধুয়ে বিছানায় রাখি। নেড়ে চেড়ে দেখি, হঠাৎ হঠাৎ করে বাবার কথাই মনে আসে। ছোটবেলা আর বাবা যেন সমার্থক বলে মনে হয়। আমার বুকের পাশে বসে থাকা প্রথম পুরুষ, যাকে দেখে জড়সড় হয়ে ওঠে সমস্ত ভয়, সমস্ত বাধা তাকে দেখে ঢুকে পড়ে বুকের কোটরে।
আমার বাবাই যেন পৃথিবীর সেরা বীর, ছুঁয়ে দিলে আমিও উঠতে পারি আকাশ পেরিয়ে চেনা সীমারেখা। আমার জীবন থেকে কিভাবে গড়িয়ে যায় বাবা আর অরূপ শূন্যতা। প্রতিবার বর্ষার আগে আত পতণ্ডুল নিয়ে অপেক্ষায় থাকা কাকের কর্কশ চিহ্ন কিভাবে মিলিয়ে দেয় ত্বকের হলুদ। অল্প দুধ দিয়ে ঘন করি পিণ্ডগুলি, দুপোঁটা চোখের জল মেখে দিই। ছেলের অশ্রু দেখে পুত্র হয়ে যদি ফিরে আসে। এখন ছেলেকে ডাকি বাবা বলে, অকারণে বহুবার, প্রয়োজনহীন। এই যে ডাকের ফাঁকে তোমায় স্পর্শ করা, সংসার, পরিজন, ছেলে, কি ছেলের মা, কেউই বোঝে না একটি ছেলের ডাক বাবা হয়ে কিভাবে পৌঁছে যায় আকাশ প্রদীপে। আঙুল থেকে খসে পড়ে চেনা বাল্যকাল। এই যে ব্যবহার, শব্দ প্রয়োগ, এই যে উপমা, তাদের একটি একটি আমি ধুয়ে ধুয়ে বিছানায় রাখি। এই যে স্মৃতিচারণ, আমাদের সোহেল ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক, অত্যন্ত চৌকস, গুণী শিক্ষক, আইসিটি বিষয়ে পারদর্শী এবং বিএনসিসি কে আমাদের কলেজের, কুমুদিনী সরকারি কলেজের বিএনসিসি কে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে সোহেল। সোহেল আমাকে লিখেছে, চমৎকার গুরু। ধন্যবাদ সোহেল। এই যে বাবা প্রত্যেক সন্তানের কাছে প্রথম বীর পুরুষ। বাবাকে নিয়ে সন্তানের স্মৃতি কখনো শেষ হয় না। বাবা হারিয়ে গেছে অনন্ত লোকে। এখন কবি কারণে অকারণে অপ্রয়োজনে তার ছেলেকে বাবা বাবা বলে ডাকছে। কেন ছেলেকে এত বারবার সে বাবা ডাকছে ছেলেও বুঝতে পারে না, ছেলের মা অর্থাৎ কবির স্ত্রীও বুঝতে পারে না। শুধু ছেলে অনুভব করে যে একটি ডাক বাবা হয়ে আসলে ইহলোক থেকে পৌঁছে যাচ্ছে আকাশ প্রদীপে, ওই বাবার কাছে যে বাবা হারিয়ে গেছে অনন্ত আলোকে। সেই বাবার কাছে ডাকটা পৌঁছে দিচ্ছেন কবি। আসলে আমি তো আগেই বলেছি যে কবিতা আসলে লেখা যায় না, আপনি চেষ্টা করলেও কবিতা লিখতে পারবেন না। কবিতা আসলে হয়ে ওঠার ব্যাপার। এই হয়ে ওঠাটা ধ্যানমগ্ন ঋষির মতো আত্মস্থ করতে হয়। তবু ওই যে লালনের গান আছে না, যে ধরি ধরি যায় না ধরা, ইচ্ছে করলেই ধরাও যায় না। কবিতা যাকে ধরা দেয় শুধুমাত্র সেই কবিতাটাকে আসলে ধরতে পারে। সমীর বসুর একটি বইয়ের নাম ভাঙামন, পথঘাট, তুতেন খামেন। এই বইটা নিয়ে আমি একটি প্রবন্ধ লিখেছি এবং অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে এই প্রবন্ধটি বাংলাদেশ এবং ভারতের অনেকগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই প্রবন্ধটি পড়ে আমাকে তার মুগ্ধতার কথা জানিয়েছিলেন আমার ভীষণ প্রিয় কবি আবু হাসান শাহরিয়ার ভাই, এবং তার সম্প্রতি একটি প্রবন্ধ গ্রন্থ এবং মগ্ন পাঠ যেখানে আমাদের শিপলু ভাই সম্পাদনা করেন, সেখানে তিনি আমার নাম উল্লেখ করেছেন এবং এই প্রবন্ধ নিয়ে তার কথাবার্তা বলেছেন। এটা একটা আনন্দের বিষয় যে একজন কবি আরেকজন কবিকে লিখছে, সেটা কিছু গুণী পাঠককে স্পর্শ করছে। এটা আনন্দ কিন্তু অতুলনীয় একটা আনন্দ। এই যে ভাঙামন, পথঘাট, এখান থেকে আহ আমি একটি কবিতা পড়ছি। কবিতার শিরোনাম বাঁচা। কবিতার শিরোনাম বাঁচা, সৌমিত বসুর কবিতা। আকাশ থেকে ঝুলিয়ে দেয়া কার্বন পেপারে ডট পেন দিয়ে এঁকে রেখেছি নারকেল পাতার ছবি। খেয়াল করুন, বলছে আকাশ থেকে ঝুলিয়ে দেয়া কার্বন পেপারে ডট পেন দিয়ে এঁকে রাখছি নারকেল পাতার ছবি। আমার নাত বউ হয়তো তোরঙ্গ ঝাড়তে গিয়ে চোখের সামনে তুলে ধরবে তার অস্পষ্ট ধ্বংসাবশেষ। নাকের খুব কাছে এনে শুকে দেখতে চাইবে তাতে কোনো তুতান খামেনের গন্ধ লেগে আছে কিনা। একটি মানুষ এই যে প্রজন্মের হাতে কিছু তুলে দিয়ে শান্তি পেতে চায়, একেই কি মহা নির্বাণ বলে? একে কি বলে সারফেস টেনশন? এতদিন পর নারকেল পাতারা যদি সত্যি হয়ে ওঠে, ধরা যাক এতদিন পর তাই দেখে কারো চোখে জল এসে গেল, যদি হরপ্পার মেয়ে
স্নান ঘরে গিয়ে খুঁজে পায় দাদুর সবুজ। তবে হে অশ্রু জল, উজ্জ্বল চোখ বেয়ে কেন বারবার নেমে আসা কার্বন পেপার ও নারকেল পাতা একদিন কিভাবে চিনি নেবে জয়, টেরও পাবে না ইতিহাস। এখানে তুতান খামেনের কথা বলা হয়েছে। প্রিয় পাঠক, তুতান খামেন মিশরীয় যে ফারাও বংশ, সেই ফারাও বংশের একজন মহাপরাক্রমশালী সম্রাট ছিলেন। আমরা যে মিশরের পিরামিডের গল্প জানি, যে পিরামিডগুলো আসলে কিন্তু সমাধি বা কবর, সেই পিরামিডের ভেতরে গোপন কক্ষে ফারাও রাজাদের নিত্য প্রয়োজনীয় সবকিছু দিয়ে সমাহিত করা হতো। ফারাও বংশের ওরা বিশ্বাস করত যে মৃত্যুর পর তারা যে জগতে যাবে, সেই জগতে ইহজগতে যা যা ব্যবহার করতেন সেই সবকিছু প্রয়োজন পড়বে। এর জন্য তার প্রিয় ঘড়িটা, প্রিয় খাবার, প্রিয় পালঙ্ক, প্রিয় অলংকার, এই সবকিছু তারা তাদের কবরের ভেতর দিয়ে দিতেন। আমরা সর্বশেষ যার কবর খনন করেছিলাম, তুতান খামেন, সেই তুতান খামেনের কবর বা সমাধি খনন করতে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। যতবার খনন করা হচ্ছে ততই বিপুল বৈভব, স্বর্ণ, অলংকার, সেই সিংহাসন, নানান কিছু উঠে আসছে। এই তুতান খামেনের সমাধির সাথে আমরা কিন্তু আমাদের হৃদয়কে তুলনা করতে পারি। আমরা বাইরের থেকে একজন মানুষকে, সারফেস থেকে একজন মানুষকে যদি উপলব্ধি করতে চেষ্টা করি, সেটা কিন্তু আসলে গভীরে যাওয়া যায় না। একজন মানুষকে খনন করতে হয়। আপনি একজন মানুষকে যত গভীর ভাবে খনন করবেন, তত বেশি তার ভেতর থেকে ঐশ্বর্য, বৈভব কিন্তু বের হয়ে আসবে। তবে একটা সাবধানতা জরুরি। খনন কিন্তু একটা শিল্প, সেই খননটা কিন্তু জানতে হয়। আপনি যদি খনন করতে গিয়ে তার হাড়গোড় ভেঙে ফেলেন, খনন করতে গিয়ে যদি আঘাত দিয়ে তাকে মানসিকভাবে হত্যা করে ফেলেন, তাহলে সেটা খনন না হয়ে কিন্তু খুন হয়ে যাবে। সুতরাং অন্যের হৃদয় খনন করতে যেতেও একটু সাবধানতা কিন্তু লাগবে। আমরা একটা প্রেমের কবিতা পড়ছি, একটু অন্যরকম প্রেমের কবিতা, হারানো নক্ষত্র শিরোনামে একটি প্রেমের কবিতা। তেমন তেমন হলে একদমে শুষে নিতে পারি তোমাকে, তেমন তেমন হলে নখ দিয়ে চিরে দিতে পারি কোপার্নিকাসের মহাকাশ তত্ত্ব। শুধু তেমন তেমন হলেই তোমার বুক চেপে উড়ে যেতে পারি সাইবেরিয়া। তোমার কি এখনো রাত্রে ঘুম আসে, যখন এই মহাদেশের প্রতিটি প্রাণী ঘুমে অচেতন, যখন নিঃশ্বাসের ঘন বাষ্প মুহূর্তে মুহূর্তে পাল্টে দিচ্ছে পৃথিবীর উপরিতকের গাঢ় কুয়াশার রং, যখন তোমাকে নিয়ে পালাবো ভাবলেই জেগে উঠে ব্রিগেডের জনসমুদ্র, তেমন কোনো রাতে যখন কোনো মতেই এক হতে চায় না চোখের পাতা, স্বপ্নের ভেতর তোমার পিঠ বেয়ে নেমে আসা ফোঁটা ফোঁটা ঘামে জিভ ছোঁয়াতেই শরীর হয়ে ওঠে হলুদ, নীল হয়ে ওঠে গলার স্বর, তাহলে তাহলে একবার নীলকণ্ঠ পাখি বলে ডাকি। তুমি ইচ্ছে করলেই গুড়িয়ে দিতে পারো আমার পাঁজর, আমার হেরে যাওয়া হাতের শিরা, উপশিরা। শুধু একবার তোমার বেড়ে ওঠা স্তন বৃন্তে আঙুল ছোঁয়াতে দাও, তারপর আমায় যেমন খুশি পুড়িয়ে মারো, আমি একটু শব্দও করব না। তেমন তেমন হলে আমাকে আর খুঁজেও পাবে না কোনোখানে। সৌমিত বসুর কবিতা পড়ছি। সৌমিত বসুর কবিতার মধ্যে আহ, একেবারেই অন্যরকম একটা আবহ আছে। আপনি পড়লে পরে আপনাকে একেবারে একটা অবসেশন তৈরি করে দেবে, ঘোরগ্রস্ত একটা অনুভব তোমাকে দেবে, আপনাকে দেবে সেই কবিতা।
বৈশাখী আমাদের ছাত্রী দেখছে, আমাদের রিদা দেখছে, সবাইকে ধন্যবাদ। মা, ভীষণ চমৎকার একটি কবিতা। কবিতার শিরোনাম মা, সৌমিত বসুর একটি কবিতা। আমার জীবিত শত্রুদের মধ্যে অন্যতম হলেন আমার মা। প্রথম লাইনে চমকে যাওয়ার মতো না? আমার জীবিত শত্রুদের মধ্যে অন্যতম হলেন আমার মা, যিনি এক ঝটকায় আমার বাবা সুলভ গাম্ভীর্যকে ছেলের কাছে তুলোর মতো হালকা করে দেন। আমার বাল্যকালের দুষ্কর্মের সাক্ষীদের মধ্যে কেউই আর বেঁচে নেই এক মা ছাড়া। কিন্তু যেহেতু তিনি আমার মা, যেহেতু তার বয়স ৭০, তার উপর তিনি একজন শিক্ষিকা ছিলেন, তাই তার কিঞ্চিত ভ্রম কথাও মানুষ শিরোধার্য করে নেয় আমার বিষয়ে। আমি অসহায়। কবে আমি ঘুড়ির মাঞ্জা দিতে সাবু চুরি করেছিলাম তা তিনিই জানেন। কবে সেভেনে পড়ার সময় সন্ধ্যা ৭টা থেকে আমি ঘুমে ঢুলতাম তাও শুধুমাত্র তিনি। এমনকি কবে পরীক্ষা শেষে অঙ্কের উত্তর টুকে ঘরে এসে বাবার হাতে তুমুল প্যাদানি, তাও শুধুমাত্র তিনি। আর হেল ফিলে আমার ছেলে রাতে ঠাকুমার কাছে শুয়ে খুঁটে খুঁটে সব জেনে ছেলেটা আমার পেকে হাত ফসকে একেবারে নিচে এমন ভাবে তাকায় যেন আরো কত কিছু জেনে বসে আছে। এক একদিন শাশুড়ি বউ যখন মাখামাখি, এ ভাত চাপায় তো সে কুটনো কোটে, সেখানেও হঠাৎ হঠাৎ ফুস করে ভেসে উঠে আমার মায়ের শত্রুতা। রাতে গম্ভীর মুখে বউ জিজ্ঞেস করে পুরনো প্রেমিকার কথা। রাত ভোর অঙ্ক কষে চলে। আমার জীবিত শত্রুদের মধ্যে আজও সঞ্চরণশীল আমার মা। আমি ভুলেও চাই না এই শত্রুতা বন্ধ হোক। আমি ভুলেও চাই না আমি কবিতাহীন হয়ে পড়ি। মা না থাকলে মানুষকে কবিতাহীন হয়ে উঠতে হয়। আমার জীবিত শত্রুদের মধ্যে অন্যতম হলেন আমার মা। আমার জীবিত শত্রুদের মধ্যে আজও সঞ্চরণশীল আমার মা। আমি ভুলেও চাই না এই শত্রুতা বন্ধ হোক। আমি ভুলেও চাই না আমি কবিতাহীন হয়ে উঠি। বিপুল অধিকারী, কবি বিপুল অধিকারী লিখেছেন। অনেক অনেক ভালো লাগছে, ধন্যবাদ দাদা। বিপুল দা ভীষণ আন্তরিক একজন মানুষ। তার দক্ষিণ সমুদ্রে যাব কবিতার বইটি আমার ভীষণ ভালো লেগেছিল। কবিতা লেখেন, একটা চেহারার মধ্যে এই শুষ্ক পরিবেষ্টিত হওয়ার কারণে একটু সাদা কালো, সাদা সাদা কালো কালো দাড়ি গোফের কারণে তাকে বেশ দার্শনিক লাগে আমার কাছে। বিপুল দা দেখছেন। আরেকটি কবিতা শোনাচ্ছি, তারপরে পরপর ৩টা কবিতা শোনাবো দাদা, তারপর আমি লাইভ থেকে বিদায় নেব নিজের একটা কবিতা পড়ে। কবিতার শিরোনাম রূপান্তর। এই যে তোমার সাথে আমার এত ঝটাপটি, তা কি করে মেনে নেবে বউ? তুমি পারো আমায় উলঙ্গ করে শূন্যে ভাসাতে, সেও পারে। পারো আমায় ছড়িয়ে দিতে যোজন যোজন মাইল, রূপকথার মতো আকাশের কোল ঘেঁষে স্বপ্ন দেখাতে পারো। যে কোনো মেঘে পা ছোঁয়াবার সেও পারে। তবে ইচ্ছে করে না। তুমি পারো আমায় নিজের হাতে হত্যা করতে সকাল বিকাল, নখ দিয়ে চোখ ফুঁড়ে বার করে আনতে পারো অশ্রুদানা, যা কেউ পারে না, কেউ পারে না। আমার স্ত্রী তোমায় নিয়ে এত নিরুত্তাপ যা আমাকে কষ্ট দেয়। তোমার প্রসঙ্গে এলে সে দ্রুত পাতা উল্টায়। সে যা পারে তার প্রায় কিছুই তুমি পারো না।
আমার সমস্ত চাপ সে একটু একটু করে সরিয়ে আনে নিজের জিম্মায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাকে একটা একটা করে তুলে আনে নিজস্ব উঠোনে। ভয় পেলে স্বপ্নে জড়িয়ে ধরে আমাকেই। তোমাকে আমার কাছে অপ্রিয় হবার যাবতীয় হাত সন্তর্পণে গুটিয়ে রাখে সে আশ্চর্য মহিমায়। সে কাঁদে না, তার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। কেন যে সমস্ত প্রেমিকা ধীরে ধীরে স্ত্রী হয়ে যায়। স্ত্রী এবং প্রেমিকা সমার্থক শব্দ কিনা সেটা নেই, কবিতা একটা দ্বৈরথ আছে। স্ত্রী সম্পর্কে কবি বলেছেন, আমার সমস্ত চাপ সে একটু একটু করে সরিয়ে আনে নিজের জিম্মায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাকে একটা একটা করে তুলে আনে নিজস্ব উঠোনে। ভয় পেলে স্বপ্নে জড়িয়ে ধরে আমাকেই। তোমাকে আমার কাছে অপ্রিয় হবার যাবতীয় হাত সন্তর্পণে গুটিয়ে রাখে সে আশ্চর্য মহিমায়। সে কাঁদে না, তার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। অশ্রু ঝরে পড়া এবং কান্না ঠিক এক জিনিস নয়। শেষে একটা প্রশ্ন, কেন যে সমস্ত প্রেমিকা ধীরে ধীরে স্ত্রী হয়ে ওঠে। আমরা লাইভের একেবারেই নীলোৎপল জানা প্রশ্ন করেছেন, দাদা এখন ওখানে কেমন আছেন? ভালো আছি দাদা, কোনো সমস্যা হয়নি, ভালো আছি। কৃষ্ণ কথা সৌমিত বসুর তুমুল জনপ্রিয় একটি কবিতার বই, ভীষণ আলোড়ন তুলেছিল এই কবিতার বইটি। সেই কবিতার বই থেকে আমি দুটো কবিতা পড়ব, কৃষ্ণ কথা 25 এবং কৃষ্ণ কথা 26। আমাদের অলোক চক্রবর্তী দাদা সম্প্রতি তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। অলোকদা ভীষণ ভালো একজন মানুষ এবং আমার একসময় সহকর্মী ছিলেন। শহীদ পুলিশ স্মৃতি কলেজে আমরা একসাথে চাকরি করতাম। দাদার সাথে আমার একটি কথা দেওয়া আছে, দাদা সময় করে আসতে পারছেন না। সেটা হচ্ছে, আমি এবং অলোকদা ধলেশ্বরী নদীর পাড়ে ফুটে থাকা কাশফুল ছুঁয়ে একসাথে একদিন হাঁটবো। তো আবারও এই লাইভে দাদাকে আমন্ত্রণ জানাই টাঙ্গাইলে আসার জন্য। ধলেশ্বরী আমার প্রিয় নদী, সেই নদীতে দাদাকে নিয়ে যাব। এই প্রতিশ্রুতি সেই পুলিশ স্মৃতি কলেজে চাকরিকালীন থেকে আমাদের দেওয়া আছে। কৃষ্ণ কথা 25, সৌমিত বসু। কৃষ্ণকে বলছেন, তুমি কিভাবে দেবতা হয়ে উঠলে আমাদের জানা নেই। তুমি আমাদের দিন ও রাত্রির জন্ম নিয়ন্ত্রক। তুমি ছিলে উপনিষদের পাল তোলা নৌকার অদৃশ্য সাঁতার, কিংবা এক মাথা রোদ্দুরের ভেতর আকস্মিক বট গাছতলা। একবার গোপিনীদের কাপড় সরিয়ে রেখে তুমি চেতনা জাগাতে চেয়েছিলে। আমরা হেসে তোমার লামপট্ট নিয়ে কত গল্প প্রচার করেছি। আজ তীর ভেদ করে চলে যাচ্ছে তোমার পায়ের পাতা। রক্ত নয়, গরম কুমকুম ঝরে পড়ছে পাতার উপর। আর তোমার নখের ডগা ধরে বৈতরণী পার হচ্ছে অজস্র অন্ধেরা। কি চমৎকার কথা বলেছেন, তুমি কিভাবে দেবতা হয়ে উঠলে আমাদের জানা নেই। তুমি আমাদের দিন ও রাত্রির জন্ম নিয়ন্ত্রক। তুমি ছিলে উপনিষদের পালতোলা নৌকার অদৃশ্য সাঁতার, কিংবা এক মাথা রোদ্দুরের ভেতর আকস্মিক বট গাছতলা। একবার গোপিনীদের ঝগ কাপড় সরিয়ে রেখে তুমি চেতনা জাগাতে চেয়েছিলে। আমরা হেসে তোমার লামপট্ট নিয়ে কত গল্প প্রচার করেছি। আস্তির ভেদ করে চলে যাচ্ছে তোমার পায়ের পাতা। রক্ত নয়, গরম কুমকুম ঝরে পড়ছে পাতার উপর। আর তোমার নখের ডগা ধরে বৈতরণী পার হচ্ছে অজস্র অন্ধেরা।
অলোক দা লিখেছেন, নিশ্চয়ই দাদা, অপেক্ষা আছি। আমি অপেক্ষা আছি দাদা। ধলেশ্বরীর পাঠ ধরে আমরা হাঁটবো, আপনার বৈষ্ণব পদাবলী নিয়ে আপনার ভাবনাগুলো শুনবো, চৈতন্য উদয় হবে আমাদের। নূর ইলালা ম্যাডাম, আমাদের কুমুদিনী কলেজের দর্শন শাস্ত্রের সহকারী অধ্যাপক ম্যাডাম দেখছেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আব্দুল্লাহ মোহাম্মদ নাফি, ধন্যবাদ। সৌমিত বসুর কবিতা কৃষ্ণ কথা 26। কুঞ্জ সাজিয়ে রেখেছি তোমার জন্যে, তোমার আরাম, পাপড়ি পেতে রেখেছি যাতে গায়ে আঁচড় না লাগে। সে আসবে আর আমি তুলোর মতো ছড়িয়ে দেব নিজেকে। হলুদ মেখেছি গায়ে, এই তো সেদিন গা দেখে হলুদ লজ্জা পায়। আয়ান বলে তোমাদের আয়ান। জলে পা ডুবিয়ে আলতা জড়ানো পা জলের ভেতর, আগুন লেগেছে জলে। সে বলে আমার জীবন বলে। সবাই বলছে আমার বর পাওয়া নাকি ভাগ্যের। অমন রূপবান আর কে রয়েছে দেশে। সবাই বলেছে একদিন। আলো ফুটছে, কুঞ্জ তছনছ করছি নিজের হাতে। এক একটা পাপড়ি পা দিয়ে দোলে পিষে মৃত্যু ঘুম থেকে ধীরে ধীরে উঠে বসছে সমগ্র জঙ্গল জীবন। ওগো সুন্দর, চন্দ্রাবলীর জনি কি আমার যে উজ্জ্বল। নিরুৎপল জানা দাদা বলেছেন, সৌমিতদার কবিতা শুনলে চুপ হয়ে যেতে হয়। নুরি লায়লা ম্যাডাম বলেছেন, অপূর্ব, অসাধারণ কবি ও কবিতা। ধন্যবাদ। রেখা মন্তব্য করেছে, সৌমিতদার কবিতা অসাধারণ। হ্যাঁ, সৌমিতদা অসাধারণ কবি এবং কবি ছাপিয়ে আমার একজন দাদা, আমার একজন গাইড বলতে পারি আমি কবিতার ক্ষেত্রে। এবার শেষ করছি আমার নিজের একটা কবিতা দিয়ে। নিজের কবিতা পড়ব, আমার সর্বশেষ যে কবিতার বই মৃত্যুর মিউজিক, সেখান থেকে একটি কবিতা পড়ে। কবিতার শিরোনাম এস্কান্দার আমার জামা কোথায়। আমাদের সমকালীন বন্ধু কবি রিগান এস্কান্দারের একটা কবিতা পড়ে ওর কবিতায় ও লিখেছিল যে 52, 21, 71 এসব এখন অচল মুদ্রা, মানে এটা শ্লেষ করেও বলেছিল। সেই কবিতাটা পড়ে আমার যে ভাবনার উদয় হয়েছিল সেখান থেকে লেখা। এটা 1-1.5 বছর আগের লেখা কবিতা। 2022 সালে এই কবিতাটা আমি লিখেছিলাম। 2023 সালে, সরি, 2023 সালে লেখা এস্কান্দার আমার জামা কোথায়। টুকরো হওয়া তিস্তার ডানায় ভাসতে ভাসতে একদিন আমার ঠাকুরদা বাবার জন্য বয়ে এনেছিলেন 52। পাঞ্জাবির পকেটে 21টি গোলাপ লুকিয়ে বাপ ছেলে একসাথে গাইতেন বাংলা গান। আমার বাবা 54, 66, 69 পেরিয়ে আমার জন্য এনেছিলেন লাল সবুজ একটা জামা। সবুজ প্রান্তরে 30 লক্ষ লাল মিশে দীর্ঘ 9 মাসে জামাটি বুনেছিলেন সাহসী কিছু কারিগর। জামার পকেটে দেবদূতের মতো শেখ মুজিব, দুই হাতায় রবীন্দ্রনাথ ও নজরুল, কলারে লালন হাসন, বোতামের ভেতর শেরে বাংলা সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই জামাটি গায়ে চাপিয়ে আমি খুলেছি চর্যাপদের অক্ষর, চণ্ডীদাসের অমর পংক্তি, রপ্ত করেছি সুফিবাদ, কার্ল মার্কস আর পিথাগোরাসের উপপাদ্য। একই পিঁড়িতে বসিয়েছি রবীন্দ্রনাথ, আইনস্টাইন, দোল আর মহরম। এস্কান্দার, আপনি তো বললেন গতকাল 21, 52, 71 ওসব এখন অচল মুদ্রা। 52, 71 তো দূরের কথা,
আমি তো আমার জামাটাই খুঁজে পাচ্ছি না। ইস্কান্দার, আমার জামা কোথায়? ইস্কান্দার, আমার জামা কোথায়? যারা এতক্ষণ আমার লাইভটি শুনলেন, আহ, বিরক্ত হলে নিজ গুণে ক্ষমা করবেন। ভালো লাগলে এই প্রাপ্তিটুকু আমার থাক। বাংলা কবিতা একদিন বিশ্বকে স্পর্শ করুক তার আলোক দ্যুতি নিয়ে। প্রত্যেকটা হৃদয় কবিতা হৃদয় হোক, কবিতা হোক সত্যিকারের হৃদযন্ত্রের মহৌষধ। শুভরাত্রি।